সবাই একটু প্লিজ রাইট ইউর নেম, অ্যাফিলিয়েশন অ্যান্ড ইমেল অ্যাড্রেস টু দ্য চ্যাট ইন দ্য চ্যাট বক্স। এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আগে একটু আমি বলে নিই যাতে তোমাদের প্রশ্ন করতে সুবিধা হয়। ইন্টারেক্টিভ সেশনটাই হবে, কিছু প্রশ্ন জেনারেলাইজ কোশ্চেন যেগুলো করে সেগুলোই করবে। আর আমি অল্প কিছু শুরুতে করব, করার পরে আনিশা করবে তারপরে। তো আমি একটু বলি যে এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কারো ধারণা আছে? এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং এটা, সো দে হ্যাভ এনার্জি প্যাক এগ্রো, এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন, এনার্জি প্যাক ইলেকট্রনিক্স। ওকে, এরকম 5টা বা 6টা ডিভিশন আছে টোটাল। তো কারো আইডিয়া আছে? আচ্ছা, আমি একটু বলি। এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং যেটা বেসিক্যালি দে আর দ্য প্রডিউসার অফ সাবস্টেশন ইকুইপমেন্ট। হ্যাঁ, পাওয়ার জেনারেশন তো ওটা পাওয়ার জেনারেট করে। ইলেকট্রনিক্স তো বেসিক্যালি সিএফএল ল্যাম্প এবং সাথে আরো কিছু সুইচ টুইচ এগুলো করে, মাল্টিপ্ল্যাক্স সুইচ। তো দিস ইজ দেয়ার বিগেস্ট পার্ট আর কি। এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিংটা পরে হয়তো আরো হয়েছে বড়। এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং যেটা, দে আর দ্য প্রডিউসার, দিস দে আর দ্য অ্যাকচুয়ালি লার্জেস্ট প্রডিউসার অফ ট্রান্সফরমার, সুইচ গিয়ার্স and substation related all the things. So আমি একটু বলি যে তাদের প্রোডাক্টস গুলা বেসিক্যালি হচ্ছে ট্রান্সফরমার। দিস ইজ দ্য এক্সপেন্সিভ প্রোডাক্ট, এটা জানো। তারপরে আছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার মানে হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, পটেনশিয়াল ট্রান্সফরমার, তোমরা জানো যে ডিফারেনশিয়াল ট্রান্সফরমার যেগুলো আছে সেগুলো। তারপরে তোমার ভোল্টেজ রেগুলেটর, এভিআর আছে, অটোমেটিক ভোল্টেজ রেগুলেটরও আছে। এবং ভোল্টেজ, ওদের হাই ভোল্টেজ সুইচ গিয়ার আছে। সুইচ গিয়ার বলতে বোঝায় যে আমাদের প্রোটেকশন ডিভাইস যত আছে, ঠিক আছে, ইনক্লুডিং সার্কিট ব্রেকার, আইসোলেটর, হ্যাঁ, everything. So they have the high voltage switch gear as well as the medium voltage switch gear production. They have also the bus bar trunking system. So ভালো করে এটা একটু বুঝে নিবা, যারা অলরেডি পড়েছো পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন তাদের হয়তো একটু ধারণা আছে, বাট বাস বার ট্রাঙ্কিং বলতে কি বোঝায়। সো দে হ্যাভ দিস প্রোডাক্ট অলসো, বাস বার ট্রাঙ্কিং সিস্টেম। দে হ্যাভ অলসো, যেটা বললাম যে সুইচ অ্যান্ড আইসোলেটর, যেটা অলরেডি সুইচ গিয়ারের মধ্যে পড়ে, এবং সার্কিট ব্রেকার্স। সেটা ওদের বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার আছে, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, অটোমেটিক সার্কিট ব্রেকার। সো অল দিস আর দ্য প্রোডাক্টস। এবং তার সাথে আছে ব্যাটারি চার্জার, ওরা বলে রেকটিফায়ার। সো এই প্রোডাক্টগুলো হচ্ছে তারা মূলত সেল করে। তাদের কাস্টমার হচ্ছে যে আমাদের ইডিবি, আরইবি থেকে শুরু করে ডেসকো, ডেসা, যত সাবস্টেশন, জেনারেটিং সাবস্টেশন এবং ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, সব জায়গাতেই তাদের এই প্রোডাক্টগুলো যায়। এবং দে হ্যাভ দেয়ার হাইয়েস্ট রেটেড ট্রান্সফর্মার দে প্রডিউস ইন বাংলাদেশ। তো এটাও শুনে নিবা যে কত এমভিএ পর্যন্ত হাইয়েস্ট তারা। আমার জানা মতে 250 তো করেছিল, 250 এমভিএ, এবং 400 এমভিএও বোধহয় প্রোডাকশনে ছিল তখন। কাজে এটা একটু জেনে নিবা। এবং জেনারেটিং ট্রান্সফরমার মানে হচ্ছে স্টেপ আপ, সেটাও করে ওরা, এবং স্টেপ ডাউন যেটা সেটাও করে। সো 11 to 130 to 11 230 এটা আগে ছিল, এখন 400 করে কিনা আমার জানা নেই। সেটা তোমাদের 400 কেভি, সেটা তোমাদের জেনে নিতে হবে। আর স্টেপ ডাউন তো অপোজিটটা করেই আর কি। তো এই প্রোডাক্টগুলো সম্পর্কে সাধারণ যে জিজ্ঞাসাগুলো তোমাদের যদি থাকে, বিকজ হি ইজ ওয়ার্কিং দেয়ার অলমোস্ট 20 years অনলি ইন এনার্জি প্যাক, ঠিক আছে, অন্য কোম্পানিতে থাকার আগে। অ্যান্ড হি ইজ দ্য, এখন দেখছো তোমরা, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার। সো মানে জেনারেল ম্যানেজার তো একজনই থাকে, তো সাথে যে হয়তো দুই একজন অ্যাডিশনাল থাকে সেই পর্যায়ে। সো দিস ইজ দ্য হাইয়েস্ট পজিশন ইন দ্য কোম্পানি। এবং তারপরে যেটা হচ্ছে যে সে তো নিশ্চয়ই ঢুকছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে, এবং সেখান থেকে এই পর্যায়ে আসা ইটস এ হিউজ এক্সপেরিয়েন্স। অ্যান্ড প্রোডাকশনের
যে অ্যাডিশনাল ম্যানেজার, যে জেনারেল ম্যানেজার, সো বুঝতে পারতেছে যে প্রোডাকশনের সবকিছু তার দায়িত্বে। অ্যান্ড অলসো he is also the head of instrument division, যেটা আমি বললাম ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার মানে সিটিপিটি। তাদের এগুলো প্রত্যেকটা এক একটা ডিভিশন আছে ফ্যাক্টরিতে। ওকে, ট্রান্সফর্মার একটা ডিভিশন, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার একটা ডিভিশন, সুইচ গিয়ার একটা ডিভিশন, হাই ভোল্টেজ একটা ডিভিশন, এরকম 9টা ডিভিশন আছে তাদের। এবং 9টা ডিভিশনের একজন হেড আছে, তার মধ্যে সে একটা ডিভিশনের হেড, প্লাস হোল প্রোডাকশনের জিএম, অ্যাডিশনাল জিএম। সো স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো সম্পর্কে তোমরা ভালো করে জানতে চাইবে। যত প্রশ্ন তত অ্যান্সার, বিকজ ভেরি ভেরি এক্সপিরিয়েন্স পারসন। আমরা সাধারণত 24 বছর বা 25 বছরের এক্সপিরিয়েন্স পারসন। হি জাস্ট 1 ইয়ার ইয়াঙ্গার দ্যান মি। ওকে, আমার 1 বছরের ছোট, রুয়েটিয়ান আমার ছোট ভাই, ভেরি ক্লোজ টু মি এবং ভেরি কর্ডিয়াল, হেল্পফুল। স্বাভাবিকভাবেই তারপরে আমাদের তাদের প্রোডাক্টগুলো দেশের বাইরে যাচ্ছে কিনা, সো সেইটা তোমরা ইয়ে করবা। এবং ইয়েস, আমি দেখতে পাচ্ছি তাদের 400 কেভি, 230 কেভি এবং 132 কেভি 3 ধরনের প্রোডাকশনই আছে, 3 ধরনের সার্ভিসই তারা দেয়। সো 400 কেভি, 230 কেভি এবং 33 কেভি যদিও এটা 15% অফ দ্য টোটাল ওয়ার্ক, আর বাকি 85% হচ্ছে মিডিয়াম ভোল্টেজ, যেটাকে আমরা 33 কেভি বলি। সো 33 কেভিতে তাদের প্রোডাকশন বেশি। সো হাই ভোল্টেজ যেটা আমরাকে বলি, যে আমাদের 132 কেভি মানে ট্রান্সমিশন ভোল্টেজ, যেটা 132, 230 এবং 400 কেভি, এই তিনটা আমাদের ট্রান্সমিশন ভোল্টেজ বাংলাদেশে এখন। 400 কেভি অল্প, দুটো লাইন আছে, আর 765 কেভি এটা আমাদের আন্ডার কি বলবো প্রজেক্ট আর কি। সো প্রপোজড ইন্ডিয়াতে অলরেডি আছে, কিন্তু আমাদের দেশে নাই এখন পর্যন্ত। সো 765 ইজ দ্য নেক্সট গ্রেড অফ দ্য হাই ভোল্টেজ ট্রান্সমিশন আফটার 400 কেভি। সো এই হচ্ছে অবস্থা। এবং তাদের বিভিন্ন লোকেশনে অলরেডি প্রজেক্ট আছে। 400 কেভি লোকেশনে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট 1, 2, 3, 3টা প্রজেক্ট। 230 কেভি লোকেশনে প্রজেক্ট হচ্ছে 5টা। 132 কেভি লোকেশনে প্রচুর প্রজেক্ট, না প্রচুর না, এটাও 5টা। এবং 33 কেভি লোকেশনে সবচেয়ে বেশি প্রজেক্ট। এগুলো হয়তো অনগোয়িং প্রজেক্ট আর কি। তারপরে প্রচুর প্রজেক্ট তারা হ্যান্ড ওভার করেছে অলরেডি, শত শত প্রজেক্ট হবে। আমাদের খসরু স্যার একসময় এই কোম্পানিতে জব করেছে, তোমরা কেউ জানো? না স্যার। আচ্ছা, so probably his first job was there. Okay, I didn't know that. I'm Samir Rahman, sir. Samir Rahman. Okay, Samir. Okay, fine. Okay, so be prepared. I'm coming back. I'm Anisha Mahinur Ferdous, the chair of IEEE IB student branch, and today we have a webinar on effect of COVID-19 in the electrical field archive. So আমাদের যে স্পিকার থাকবে বরাবরের মতোই what we are doing, যেহেতু এখন সিচুয়েশনটা রিয়েলি টাফ, সো আমরা যেটা প্রত্যেকটা ওয়েবিনারে আমাদের ফোকাসড অন যে আসলে এই সিচুয়েশনটাতে আমার জব ফিল্ড বা আমাদের ক্যারিয়ার ফিল্ড বা আমাদের পড়াশোনার ফিল্ড, আমরা যেটা নিয়ে পড়াশোনা করছি ওটাতে কি ধরনের এফেক্ট COVID-19 ফেলছে সেটা সম্পর্কে আমরা আসলে সবাইকে এনলাইটেন করার চেষ্টা করছি। আমাদের প্রত্যেকটা ওয়েবিনার ইজ ফোকাসড অন দ্যাট। সো আজকে অন দ্যাট সিরিজ আমাদের আরও একটা ওয়েবিনার থাকছে, যেখানে কিনা আমাদের রেসপেক্টেড যে স্পিকার থাকবে সে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে COVID-19 এর এফেক্ট নিয়ে কথা বলবে। অ্যান্ড
The speaker is from Energy Pack, and Energy Pack is currently the pioneer of electrical industry in Bangladesh আর কি। And আমাদের গতদিন ছিল ওয়ালটন, who are simultaneously doing really well. So আমার মনে হয় যে যারাই এই ওয়েবিনারগুলো টাইম টু টাইম পার্টিসিপেট করছে, এখান থেকে অবশ্যই তারা যেটা শিক্ষণীয় ব্যাপার পাচ্ছে সেটা হচ্ছে যে এই লকডাউনের থেকেও ইউ আর গেটিং ইন্সপায়ার্ড, অ্যান্ড আসলে কোন জিনিসগুলো ইজ ইম্পর্টেন্ট, বিকজ আমরা এখন সবাই বাসায় থাকি। সো আমরা যদি জানতে পারি যে আমার কোন স্কিলটা বা কোন জিনিসটা অনেক বেশি প্রয়োজনীয় আমার ওয়ার্কিং লাইফে বা আমার পড়াশোনা শেষ করে বা পড়াশোনা থাকা অবস্থায় কোন জিনিসগুলোর উপর আমি এমফাসাইজ করলে আমি যখন গ্র্যাজুয়েশন শেষ করব তখন আমি চাকরি পেতে বা আমার ক্যারিয়ারটাকে বিল্ড করতে আমার জন্য ইজি হবে। সো বাসায় বসে আমরা যেরকম আগে ট্রাভেলিং করার একটা ফ্যাক্ট থাকতো, এখন ইউ ডোন্ট হ্যাভ টু ট্রাভেল, বাসায় বসে বসে অনেকটা টাইম সেভ হয়ে যায়। সো অনেক কিছু শেখার অপশন থাকে, অনেক সফট স্কিলস আমরা যেই জিনিসগুলোকে খুব ইগনোর করে থাকি, যেমন একটা সিভি রাইটিং থেকে স্টার্ট করে প্রপার ইমেল রাইটিং, এইসব কিছুর উপরেই কিন্তু আমরা এখন এই টাইমটাতে আমাদের মানে কি বলে আমাদের লাইক আমরা কাজ করতে পারি এই জিনিসগুলোর উপর। সো স্পিকাররা তো বলবে অবশ্যই, অ্যান্ড দ্য স্পিকার ইজ অন হিজ ওয়ে, লাইক সে বাসায় ফিরেছে মাত্র, সো হি ইজ গোনা কাম সুন। বাট বিফোর দ্যাট what I am saying is like আমরা যারা ফ্রি বসে থাকি বা বাসা যারা চিন্তা করি যে we don't have anything to do, ইউনিভার্সিটি ইজ জাস্ট 2-3টা ক্লাস করে সময় পার করে দিচ্ছি, অ্যান্ড তাদের জন্য মাই রিকোয়েস্ট ইজ লাইক আমরা যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে পড়াশোনা করি we need a lot of soft skill. সো দেখা যায় যে একটা ইঞ্জিনিয়ার অনেক ভালোভাবে কথা বলতে পারে না, কিন্তু তার দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড নলেজ ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, থিওরিটিক্যালি হি ইজ ভেরি গুড, শি ইজ ভেরি গুড, বাট জাস্ট বিকজ তার কথা বলা বা প্রেজেন্টেশন স্কিল একটু খারাপ, বা সে হয়তো একটা ফর্মাল মেইল লিখতে গেলে বা হয়তো একটা ফর্মাল সিভি যখন ড্রপ করতে যায় সেটা এনাফ আকর্ষণীয় থাকে না দেখে তার হাত থেকে অপরচুনিটিটা চলে যায়। বিকজ মাল্টি ন্যাশনাল দিকে যদি আমরা যেতে চাই বা আমরা যদি একটা ভালো দেশে পায়োনিয়ার কোনো কোম্পানিতে যেতে চাই, দে অলওয়েজ লুক ফর থিংস উইচ ইজ এক্সট্রা অর্ডিনারি। সো আমার মনে হয় যে লকডাউন ইজ এ রিয়েলি গুড টাইম, দো এভরিওয়ান ইজ সাফারিং, সবার নিজের হার্ডশিপ, বাট স্টিল এই টাইমটাতে আমরা যদি নিজেদের স্কিলগুলা সফট স্কিলগুলো নিজেদের ভিতর গড়ে তুলতে পারি, কারোর সাথে কমিউনিকেশন থেকে স্টার্ট করে এভরিথিং, আমরা যে পেপার পাবলিশ, ইভেন আমরা অনেকেই চিন্তা করে থাকে যে আমি তো একটা ফ্রেশার বা আমি মাত্র 3rd সেমিস্টার 4th সেমিস্টার পড়ি, হাউ ক্যান আই পাবলিশ আ পেপার, ইটস ভেরি পসিবল থিং। হ্যাঁ, মানে পেপার পাবলিশটা ইজ লাইক whenever you know about something you just have to follow a certain format and then you can publish your own paper. সো এই ক্ষেত্রে আমাদের ফ্যাকাল্টিরাও থাকে আমাদেরকে অলওয়েজ হেল্প করার জন্য, যেহেতু আমাদের ফ্যাকাল্টিদেরকে এখন খুব ইজিলি রিচ করা যায়, ইমেলের মাধ্যমে সবাই সবার ইমেল চেক করে, সো আমরা ইমেলের মাধ্যমে আমাদের ফ্যাকাল্টিদেরকে রিচ করতে পারি, রিচ করে যে স্যার দিস ইজ মাই প্ল্যান, দ্যাটস হাউ আই ওয়ান্ট টু মেক আ পেপার, অর আমি একটা পেপার পাবলিশ করতে চাই, অর আপনার আপনার অ্যাসিস্ট্যান্সে আমি একটা কিছু করতে চাই। সো এভাবে কিন্তু উই ক্যান ডু আ লট অফ থিংস স্টেইং অ্যাট হোম, উই ডোন্ট হ্যাভ টু গেট আউট, উই ডোন্ট হ্যাভ টু গো টু দ্য ইউনিভার্সিটি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উই ক্যান স্টে হোম, উই ক্যান ইউজ আওয়ার ইঞ্জিনিয়ারিং স্কিল, আমরা যেই জিনিসগুলাই জানি না কেন we can implement them on our day-to-day life, and we can even innovate something. I don't know, it's up to you guys. I see a lot of people like they are doing things, nice things, but they think, I'm not good enough to represent myself in front of people. But I feel like this is the time when everyone is being artistic, everyone is showing off their skills. So whoever is staying home and just sitting ideally, don't waste your time, use your time on doing productive things. And the webinars you're participating, just don't participate, try to learn something from here, because our basic purpose is to motivate or give you some knowledge about your current or upcoming industry, or whatever is fruitful for you to survive in this industry. So we believe that whenever you attend something, give attention to your speaker, whatever that person is trying to deliver to you, try to take that, try to absorb all the knowledge he is giving to you, and feel free to ask him anything. Whenever we have a webinar, I see a lot of people are just, they're just listening, they don't ask anything. You can be a very great listener, but you also have to have a curious mind when you're
speaker is done with his lecture or whatever he was delivering. So I believe that if you have any kind of questions, like we see a lot of juniors who just enroll in university. They are like, what should I do in this lockdown? Like they go to their seniors or they go to their fellow members that what should we do. So I feel like rather than doing that to your seniors, whenever someone knowledgeable is coming to you, experience coming to you, just ask that person that what should I do, or whatever you have query about, this upcoming journey of your life. So whatever you are getting in this lockdown, it might be webinar, it might be online classes, it might be some extracurricular activities. Try to concentrate as much as you can, because this is gonna help you for lifetime. I guess I talked a lot, but I believe rather than sitting ideally, I could have said this to as you like আমিও একটা স্টুডেন্ট যে শিখছি, আপনারও একটা স্টুডেন্ট। আমার মনে হয় যে একটু বলাটা আপনাদের কাছে ডেলিভারি করাটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। Thank you, Anisha. So now I will show you a small video on Energy Pack. Let's start. So welcome everyone. I'm Anisha Manu Ferdous, the chair of IEEE student branch, and today we have a very special person with us who is the additional GM of Energy Pack Engineering, Engineer Mozahul Islam sir. And well, I welcome you, sir. Sorry, অনেক রাশের মধ্যে you had to attend. And I would like to thank our branch mentor, Professor Abdul Razak sir, to be with us for his kind patience. And sir, I would like to welcome you here, and please introduce sir with us. And without a further ado, then I'll start the webinar. Thank you, Anisha. So basically, today we'd like to talk with our my younger brother. Actually, we are Ruetian. So he passed in 1996. So probably before the born of some of you, maybe. So you can see that he has a lot of experience, especially in the industry, and especially in Energy Pack. He is almost 20 years in Energy Pack. So he passed from Ruet from Tripoli, and then he joined some other companies and industries, and then finally joined the Energy Pack since 2000 or around 2000. And he's now hold the position, you can see a very high position, additional general manager, right? Additional general manager production, and I have some other younger brothers also working over there. And one Ruetian is actually one of the director and CEO, and has partnership of Energy Pack Engineering.
And he also came to IUB during the ICAW 2019. You saw a lot of them, Engineer Ridwanul Kobir. And so today we want to talk actually the something we want to know a lot of things, but especially the effect of COVID-19 on the production of electrical and electronic devices or goods. Especially Energy Pack Engineering produces substation related devices, and starting from the transformer, busbar trunking, switch gear and protection system, power factor improvement panel, circuit breaker, isolator, switches, a lot of things. So we can actually hear from our speaker. সো আমরা যেটা করতে পারি যে আগে স্পিকারের কাছ থেকে হয়তো শুনতে পারি, দেন তোমাদের যদি পার্সোনালি কোনো কোশ্চেন থাকে তাহলে সেগুলো, অথবা স্টেপ বাই স্টেপ তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে। সো ইঞ্জিনিয়ার মুজাহিরুল ইসলাম, basically you can talk in Bengali, no problem. A lot of students can understand very clearly. So first of all, I'd like to request you to say something about the Energy Pack Engineering, and then we will go for some articulated questions or something like that. Okay, over to you, Anisha. Thank you, sir. So, sir, আপনি শুরু করেন তাহলে, and আপনি বলা শেষে হয়তো আমরা আমাদের কোয়েশ্চেনগুলো আপনার সাথে অ্যাডাপ্ট করে ফেলব। ওকে, মিউট করতে হবে, আনমিউট করতে হবে মুজাহিদ। হ্যাঁ, মিউট করা আছে। ওকে, হ্যাঁ, ওকে, ফাইন। আসসালামু আলাইকুম। Thank you all out there, all the students of IUB. Feel honored to say something in this, what can I say, এ ধরনের একটা পরিবেশে আমাকে কিছু বলতে দেওয়া হয়েছে, সেজন্য আমি সত্যি feel honored, and thanks goes to Rajak sir. উনি স্পেশালি এই অ্যারেঞ্জমেন্টটা করে দেওয়ার জন্য। যাই হোক, আমার নাম মুজাহিরুল ইসলাম। বেসিক্যালি আমি এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং এ কাজ করি, প্রোডাকশনে। বেশ অনেক বছর ধরে আছি, মোটামুটি প্রথম থেকেই প্রোডাকশনের সাথে জড়িত। তো Energy Pack Engineering Limited got several wings. আমি যেখানটায় কাজ করি এটা Energy Pack Engineering Limited, আর একটা উইং আছে সেটাকে বলে Energy Pack Power Generation Limited, and so many wings are there operating in Bangladesh. তো Energy Pack Engineering, আমাকে শুনতে পাচ্ছে সবাই? জি স্যার, আপনি বলুন। ওকে, Energy Pack Engineering Limited, আমি যেখানটায় কাজ করি বেসিক্যালি এটা সাবস্টেশন ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার, এবং এটা সেল করে। তো এটার মধ্যে মাধুর্যটা হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে, now Energy Pack is manufacturing 300 MVA transformer with a voltage class of 230 kV by 132 kV. So this is a huge transformer. So far
producing in the subcontinent. হ্যাঁ, এত বড় বাংলাদেশি কোম্পানি এত বড় ট্রান্সফর্মার কিভাবে করলো সেটা একটা বিষয়। তো সেটার জন্য আমি একটু বলে নিই, Energy Pack Engineering Limited production division got several wings. Each and every wings got a resource person. একজন থেকে অনেকজন, দুজন, তিনজন, চারজন পর্যন্ত রিসোর্স পার্সন, আই মিন কনসালটেন্ট কাজ করেন। এই কনসালটেন্ট গুলো বেসিক্যালি ইউরোপ বেসড এবং they got tremendous experience on electrical equipment manufacturing. এরকম কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে যে ওয়ার্ল্ডে এই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং এ নাম্বার 1, নাম্বার 2, লাইক গ্যাঞ্জ, লাইক অ্যালস্টম, সিমেন্স। তো এইসব কোম্পানিতে ওনারা দীর্ঘদিন কাজ করেছেন। ওনারা এখন কেউ কেউ আমাদের সাথে যুক্ত আছেন, কাজ করছেন। এবং এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সব সময়কার মটো to serve the nation, to serve the country by developing a new products which being used in electrical substation, especially electrical industry. What can you say? তো যেটা রাজাক স্যার বলছিলেন যে কিছু বলবার জন্য এনার্জি প্যাক সম্বন্ধে, তো এনার্জি প্যাক আমি যেটা আগেই বলেছি গট ডিফারেন্ট উইংস, এবং ডিফারেন্ট উইংস এর মধ্যে one of the major wings হচ্ছে ট্রান্সফর্মার, যেখানে around 70% market share এনার্জি প্যাকের, 30% market share in different grids, power plants and grids. এটা সত্যি এটা প্রাউড করার বিষয়, গর্ব করার মতো বিষয় যে বাংলাদেশি একটা কোম্পানি is producing কি বলবো, যেটা দেশের যারা প্রফেশনালস আছেন, যারা ট্যালেন্ট আছেন, তাদেরকে ইউজ করে এনার্জি প্যাক এই বেসিক্যালি এই প্রোডাকশন এবং এর টোটাল ইয়েটাকে ধরে রেখেছে। এর সাথে আমি যেটা বলেছি যে বিদেশি কনসালটেন্ট, বিদেশি রিসোর্স পার্সন যুক্ত আছেন। যেটা বলছিলাম যে 30% গ্রিড শেয়ার বাংলাদেশে মোর অর লেস পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ বাংলাদেশ, টোটাল বাংলাদেশে যতগুলো গ্রিড আছে গ্রিডের মালিক, এবং ট্রান্সমিশন লাইন যেগুলো আছে সেগুলোর মালিক আবার পিডিবি, আফটারওয়ার্ডস ঢাকার মালিক হচ্ছে ডেসা এবং ডেসকো। তো পিজিসিবির যতগুলো গ্রিড আছে সেই গ্রিডের অ্যারাউন্ড মোর অর লেস একটা দুটো ট্রান্সফর্মার এখন এনার্জি প্যাকে দেখা যাবে যে কোনো গ্রিডে, বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো গ্রিডে যদি আমি দেখি, লক্ষ্য করি, উইল সি, উইল অবজার্ভ একটা বা দুটো ট্রান্সফর্মার সেখানে এনার্জি প্যাকের আছে। স্পেশালি এগুলো is a very big capacity like 80-120 MVA. এতে নর্মালি আপনারা জানবেন যে পাওয়ার ট্রান্সফর্মার দুটো রেটিং এ সাধারণত প্রকাশ করা হয়ে থাকে, 10/14 MVA, 75/80 MVA, 80-120 MVA. This is nothing but there are two capacities are there. One is on off and one is on on. নর্মাল কন্ডিশনে এয়ার যেখানে শুধু কুলিং সিস্টেম হিসেবে এয়ারটাকে ইউজ করা হচ্ছে বা ইউজ করা হয়, সেটাকে অনান বলে, ওয়েল ন্যাচারাল এয়ার ন্যাচারাল। এবং সেই ট্রান্সফর্মারটিকে আমি ক্যাপাসিটি এনহ্যান্স করতে পারি by inserting some fans
যেটাকে ফোর্স কুলিং বলে। এই ফোর্স কুলিং এর মাধ্যমে ওই একই ট্রান্সফরমারটাকে সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত ক্যাপাসিটি এনহ্যান্স করতে পারে বা করা যায়। এটা অপশনটা রাখা হয়েছে এই কারণেই অনেক সময় হঠাৎ করেই ডিউরিং দ্য পিক আওয়ার্স হঠাৎ করেই লোড ডিমান্ড বাড়ে। তো এই বর্ধিত লোড যাতে ট্রান্সফরমারটা ক্যারি করতে পারে উইদাউট হ্যাভিং এনি ড্যামেজ, সেই জন্য এই অপশনটা সবসময় রাখা হয়। তো এরকম রেঞ্জের 120 MVA রেঞ্জের অনেক ট্রান্সফরমার আমরা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ বাংলাদেশ লিমিটেডকে আমরা ডেলিভারি করেছি, which is running very smoothly, very successfully, installed very successfully and is running very successfully. Last couple of months back, we delivered a couple of transformers which rating is 300 MVA and voltage rating is 230 by 132. সবচেয়ে বড় বিষয় যেটা ট্রান্সফরমারের ক্যাপাসিটি বড় হওয়ার পাশাপাশি একটা সার্টেন ভোল্টেজ ক্লাসে প্লে করাটা, ইট ইজ ভেরি ভেরি প্রেস্টিজিয়াস এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 230 kV ভোল্টেজে ভোল্টেজ ক্লাসের একটা প্রোডাক্ট তৈরি করা এবং সেটাকে রান করানো সত্যি গর্বের বিষয়, এবং উই অ্যাচিভড ইট উইথ দ্য হেল্প অফ Bangladeshi professionals, Bangladeshi utility guys who is serving in utility, and বহু দেশপ্রেমিক বাংলাদেশে আছেন। They patronized Energy Pack to come to this position. যাই হোক, এছাড়াও বিদেশের মাটিতে আমরা we delivered so many transformers to India, to Dubai, Sudan, sub-Saharan countries, and Middle East as well. আমি একটু বলে নিই যে ইন্ডিয়াতে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করা, এটা অনেকটা বলা হয়ে থাকে যে এস্কিমো দেশে ফ্রিজ বিক্রি করার মতো। They are very, very knowledgeable and they are practicing this sort of things last 150 to 200 years. They have a good heritage and they have a good culture. অনেক রিসোর্স পারসন ইন্ডিয়া থেকে বের হয়েছে। আপনারা দেখবেন বা জানবেন বিদেশের মাটিতে অনেক বড় বড় প্রফেশনালস ওয়ার্কিং ফ্রম ইন্ডিয়া। তো সেইখানে এই ধরনের প্রোডাক্ট সেল করা রিয়েলি রিয়েলি টাফ জব। আমাদের আরো একটা প্রোডাক্ট আছে যেটাকে CRT বলে, কাস্ট রেজিন ট্রান্সফর্মার। আমি এতক্ষণ যা বলছিলাম যে ট্রান্সফর্মারের কথা, সেটা ছিল ওয়েল বেসড, এটাকে ওয়েল ইমার্স ট্রান্সফর্মার বলে, ওয়েল কুল ট্রান্সফর্মার বলে। এখন যেটার কথা বললাম আমি সেটাকে বলে কাস্ট রেজিন ট্রান্সফর্মার। দিস ইজ নাথিং বাট দ্য ইনস্টলেশন প্রোভাইডেড দেয়ার is a cast resin based. There are 3-4 ingredients there named as araldite, hardener, flexibilizer. So এটাকে certain temperature, certain vacuum এটাকে treatment করতে হয়, and afterwards if you pour the transformer with this mixed volume resin, then it will after some hours it needs to be dried off for another 24 hours, and once you open it from the oven after it dried up, then it becomes solid and it will act as an insulator, very very good insulator. তেল যে কাজটা করে ট্রান্সফরমারের মধ্যে, it acts as an insulator in between the two windings. What can I say? This is HV winding and this another is LV winding, or high tension winding or low tension winding.
যেটাকে আমরা বলি এই দুটোর মাঝে এই তেলটা, this is transformer oil, this is nothing but a mineral oil. It acts as a what can I say, insulation medium. তো সেখানে কাস্ট রেজিন ট্রান্সফর্মারের কথা যেটা আমি বলছি, সেখানে কোনো তেল থাকে না, সেখানে রেজিন বেসড সলিডস থাকে, which acts as a insulation medium. তো এটা আমরা we delivered several numbers to India. সেখানে 150 বছরের কল্যাণী ইউনিভার্সিটি আছে, 150 বছরের পুরনো, কলকাতার আলিগড় লাইব্রেরি, সো এরকম বেশ কিছু রিনাউন্ড প্রতিষ্ঠান যেখানে আমরা এই কাস্ট রেজিন ট্রান্সফর্মারটা দিয়েছি। এখন প্রশ্ন থাকতে পারে কাস্ট রেজিন ট্রান্সফর্মারটা কেন? হ্যাঁ, এটা it takes very less space and it is less what can I say, it requires less maintenance. সেখানে and it looks very good to see. While ট্রান্সফর্মারের একটা প্রবলেম হয় for a certain period of time, কোনো ক্ষেত্রে কোনো সময় there may be chances of oil leaking, oil spillage. সেটা অনেকটা পরিবেশ নষ্ট করে, জায়গা নষ্ট করে, দেখতে খুব আগলি লাগে। If it is installed in the outside of the road, it absorbs some dust and that looks very very ugly. তো কিছু posh organization আছে, they don't bother about the money. সেসব posh organization like World Bank, বিদেশি কোনো মিশন, সেসব জায়গায় আমরা they prefer CRT, cast resin based transformer. তো এটা বেসিক্যালি আমি একটু বলি যে এটা পুরোটাই one gentleman is working with us, is from Italy, এবং পুরো জিনিসটা যে ওয়ার্কিং প্লেস এনভায়রনমেন্ট, যে ওয়ার্কশপের যে প্লেসমেন্ট, যেভাবে সাজানো দরকার, এই পুরোটাই একটা বিদেশি আদলে সাজানো। এবং সেখানে যে মেশিন আছে, it is from the world best vacuum drying plants manufacturing in the world. It's called Headrich. আপনারা অনেকে শুনে থাকবেন হুবারের নাম, হেডরিচের নাম। They are the market leader in vacuum drying, vacuum plant manufacturing. তো আমরা তাদের কাছ থেকে এই প্ল্যান্টটা নেওয়া। যে ওয়াইন্ডিং মেশিন গুলো আছে, it is something is from Italy and কিছু জার্মানিরও আছে। তো পুরোটাই আসলে লুক বলি, প্রোডাক্টের লুক বলি, যে মেশিন গুলো দিয়ে করা হচ্ছে, এই পুরোটাই বিদেশি আদলে, শুধু আমাদের দেশে এটা তৈরি হচ্ছে। এবং আমাদের মতো যারা ব্ল্যাক স্কিন, আমি একটু বলি, কারণ একটা সময় there is a belief যে হোয়াইট স্কিন ছাড়া এইসব পাওয়ার প্ল্যান্ট, এইসব ইন্ডাস্ট্রি গুলো করা সম্ভব না বা ইয়ে না। there is a saying, এটা সত্য মিথ্যা যেটাই হোক, তো এইসব ব্ল্যাক স্কিন যারা আছে আমাদের মতো, তারাই কিন্তু এগুলো আমরা চালিয়ে রেখেছি। তো এই কাস্ট রেজিন ট্রান্সফর্মার্স supplied several units to India, Kolkata, and some other part of the India. And আমি বলতে পারি যে আমাদের নেইবারিং যে স্টেট আছে, ত্রিপুরা, সেভেন সিস্টার্স কান্ট্রি যে স্টেট গুলো আছে, সেখানেও আমরা কিছু সাপ্লাই করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে শুধু কি আমরা ট্রান্সফর্মার করি? না, ট্রান্সফর্মারের সাথে এটার যদি if there is a transformer, it needs some protective schemes, যেটাকে বলে সুইচ গিয়ার। তো এই সুইচ গিয়ারও আমরা এটা করি আপ টু দ্যাট লেভেল 230 kV। সেখানে যে প্রোটেকশন স্কিম থাকে, যতগুলো প্রোটেকশন স্কিম থাকে, অনেক প্রোটেকশন স্কিম থাকে সেখানে। যত বেশি ভোল্টেজ উপরের দিকে যায়, তত বেশি প্রোটেকশন স্কিম সেখানে থাকে। তো সেসব প্রোটেকশন স্কিম দিয়েই সুইচ গিয়ার গুলো তৈরি করা হয়।
তার সাথে থাকে সিটিপিটি, যেটাকে বলে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার, being used as an instrumentation in a grid. হয়তো আমি পরে আরেকটু বলবো যে এটা কেন আরেকটু এলাবোরেট। তো এটার সাথে isolators, disconnecting switches, busbar trunking system, breakers, মোট কথা একটা সাবস্টেশনে, গ্রিড সাবস্টেশনে তাকালে পরে যা দেখা যায় আর কি তার পুরোটাই আমরা কভার করি। মোট কথা এটাকে বলা যেতে পারে যে ওয়ান স্টপ সলিউশন, বিকজ বর্তমানে যারা আমাদের ভ্যালুড কাস্টমার্স আছেন, যারা আমাদের দীর্ঘদিন আমাদের সাথে, আমাদের শরীর দীর্ঘদিন আমাদের সাথে র্যাপ আপ আছেন, প্রত্যেকেই চান যে একটা কমপ্লিট সলিউশন ইন এ সিঙ্গেল পয়েন্ট। এভরিবডি দে প্রেফার কমপ্লিট সলিউশন ইন এ সিঙ্গেল পয়েন্ট। তো সেটা জন্যই মূলত এরকম একটা কম্পোজিট ফ্যাক্টরি। আপনি বাইরে যদি কোথাও যান হয়তো দেখবেন লাইক এবিবি, লাইক অ্যালস্টম বা সিমেন্স, দে গট দেয়ার 200 years এক্সপেরিয়েন্স, তারপরেও একই প্রেমিসেসে, একই জায়গায় এতগুলো ম্যানুফ্যাকচারিং ইউনিট তারা কিন্তু করেন না। আপনারা হয়তো দেখে থাকবেন বাই দিস টাইম বা ভবিষ্যতে দেখবেন যে যেখানে যারা ট্রান্সফর্মার করছে শুধু ট্রান্সফর্মার, হয়তো আরো অন্য কোনো জায়গায় হয়তো সুইচ গিয়ার প্ল্যান্ট, অন্য কোনো জায়গায় ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার প্ল্যান্ট, এইভাবে। তো এরকম কম্পোজিট কম, ওয়ার্ল্ডে খুব কম আছে। আমরা এটার ইন্টেনশন বেসিক্যালি এনার্জি ম্যানেজমেন্ট, যে এটা আসলে টু সার্ভ দ্য নেশন, টু সার্ভ দ্য কান্ট্রি, এবং পাশাপাশি দেশটাকে আগিয়ে নিয়ে যাওয়া, দেশটাকে পরিচিত করানো ওয়ার্ল্ডের মানচিত্রে, দেশটাকে পরিচিত করানো। কারণ একটা সময় ছিল যে বাংলাদেশকে চিনত বিদেশিরা, এটা একটা বন্যা কবলিত দেশ, খরা পীড়িত দেশ। সেই জায়গা থেকে অনেক পরিবর্তন এসেছে। আমাদের সাকিব আল হাসানরা বাংলাদেশকে যেভাবে পরিচিত করিয়েছেন, আমরাও কিন্তু পাশাপাশি নীরব ভাবে আমরা এই বাংলাদেশকে পরিচিত বিশ্বের মানচিত্রে পরিচিত করানোর কাজটা করে যাচ্ছি। যাই হোক, আমার মনে হয় if Rajak sir permits, I can go on this today's topic, that is effect of COVID-19 on the production and sales in electrical industry. Shall I move? Yes, please. Or any question? You can move to that one first, and then okay, because fine. you actually thank you very much. You actually elaborate everything about energy pack and as well as the substation equipment. Yes. Probably students they actually got a overview about this one, because fine. we have with us that's students good enough. Students from IUB, as well as we have students from RUET. We have students from CHUET, and also fine. we have students. Our past student actually they are working on Robi and somewhere else. Right. A lot of students. So thank you very much. You can move to the to the second part. Second part, right. Thank you. Effect of COVID-19 on the production and sales in electrical industry. তো এটা বলবার আগে আমি দুটো কথা বলতে চাই। সেটা হলো যে COVID-19 যেটা স্টার্ট হয়েছিল লাস্ট ইয়ারে 2019 সালে, সেটার ইফেক্ট এখনো রয়ে গেছে, এখনো আছে, স্টিল কন্টিনিউইং। তো যেটা হয়েছে সেটা হলো যে এই কোভিড আমাদের বিশ্ব মানচিত্রকে বলতে গেলে এক কথায় যে চেঞ্জ করে দিয়েছে, এবং কিছু লার্নিংস আমাদেরকে দিয়েছে। স্টিল আমরা এখান থেকে শিখছি কোভিড থেকে।
তো অনেক চেঞ্জেস, এটা আমার মনে হয় যে আপনারা কম বেশি সবাই জানেন বিষয়টা। অনেক চেঞ্জেস এসেছে, মানুষের মধ্যে এসেছে, পরিবেশের মধ্যে এসেছে, চলাফেরা, ব্যবসা বাণিজ্য সবকিছুতেই আমি বলতে পারি যে একটু পরিবর্তন এসেছে। অনেক অনেক ইন্ডাস্ট্রি বাই দিস টাইম শাটডাউন হয়ে গেছে। অনেক ইন্ডাস্ট্রিতে they cut down their manpower due to especially COVID corona effect. তো আমি যেটা বলতে চাই যে যেখানে পুরো ওয়ার্ল্ড এই কোভিড এর জন্য ওলটপালট হয়ে গেছে, সেখানে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে তার প্রভাব পড়বে, এটা খুব সংকট। তো আমি প্রথমেই যেটা বলতে চাই যে এই যে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি, তার যে প্রোডাক্ট সেটা তৈরি করবার পরে সেটা তোকে সেল করতে হবে। তো ডিউরিং দিস পিরিয়ড, ডিউরিং দিস কোভিড সিচুয়েশন, সমস্ত মোর অর লেস সমস্ত কর্মকাণ্ড বন্ধ ছিল বাংলাদেশের এবং অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ডেরও। তো ফলে হয়েছে কি যে এই যে প্রোডাক্টটা আমরা তৈরি করার পর দেখা গেল যে there is no more extension in factory or industry in this pandemic situation, এবং নতুন কোন ইন্ডাস্ট্রি তো হয়নি, এক্সিস্টিং কোন ইন্ডাস্ট্রি এক্সটেনশন হয়নি, এবং নতুন কোন প্রাইভেট সেক্টরে কোনো কাজও সেরকম রিমার্কেবল কোনো কাজ বা কোনো কিছু সেরকম দেখা যায়নি। যার ফলে হচ্ছে কি যে সেলসটা টোটালি বলতে গেলে বন্ধ ছিল। তো এই বন্ধ থাকা অর্থই হচ্ছে which is very blocking of huge inventory, and এই যে ইনভেন্টরি ব্লকিং এর জন্য প্রথমত এই প্রোডাক্টগুলো সেল করা গেল না, সেটা একটা বড় ক্ষতি। কারণ এই সেলের মাধ্যমে যে রিটার্নটা আসতো, সেই রিটার্নটা আবার এটা রিসাইকেল হতো আর কি। এটা আবার কোম্পানির বিভিন্ন কাজে, স্যালারি থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডে, নতুন করে প্রোডাক্ট পারচেজ, র মেটেরিয়াল পারচেজ, এসবগুলোতে থাকতো। তো এই সাইকেলটা পুরোটা বন্ধ ছিল। এবং পাশাপাশি কি হলো যে এই কালেকশন অফ ফিনান্সিয়াল যে বিষয়গুলো ছিল সেগুলো পুরোপুরি বলতে গেলে বন্ধ ছিল। পাশাপাশি একটা হিউজ ইনভেন্টরি সেখানে ব্লক হয়ে গেল। এবং এট দ্য সেম টাইম এই সময়কালে যেসব টেকনিশিয়ান যারা কাজ করছিল, আসলে তাদের কোনো কাজ ছিল না এই সময়টায়, এবং তারা সিটিং আইডিয়াল এট দ্য টাইম। এবং এই আইডিয়াল থাকা অবস্থায়ও উই নিড টু পে দেম, তাদেরকে আমাদেরকে স্যালারি দিতে হয়েছে। এবং এটা বহুমাত্রিক যদি লস বলি তাহলে সেটা বলা যাবে যে একদিক থেকে আমরা প্রোডাক্টটা সেল করতে পারলাম না, ইনভেন্টরি ব্লক হলো। অ্যাট দ্য সেম টাইম এই প্রতিষ্ঠানে যারা কাজ করলো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, সবাইকে ঠিক সমভাবে এদেরকে কিন্তু স্যালারিটাও কন্টিনিউ করতে হবে। এই সেলসটাকে যদি আর একটা ভাগে ভাগ করি, যেটাকে আমরা যদি বলি যে ইউটিলিটি সেলস, দ্যাট ইজ প্রজেক্ট সেলস। ইউটিলিটি সেলস মিনস অনেকগুলো বড় বড় কাজ, প্রজেক্ট ইউটিলিটিতে চলে। যেরকম পিজিসিবির মতো একটা প্রতিষ্ঠান, যেখানে হয়তো নতুন করে একটা গ্রিড সাবস্টেশন হবে, সেখানে হয়তো আমাদের 2টো বা 3টে বা 4টে সাবস্টেশন যাবে, এবং হয়তো একটা ছোটখাটো সুইচিং স্টেশন, একটা গ্রিড, ছোটখাটো একটা গ্রিড
তৈরি করতে হবে। তো এইসব কাজগুলো হলো কি যে যখন কন্ট্রাক্ট সাইনিং হয় সেখানে কিন্তু একটা পেনাল্টির একটা অপশন রেখে দেওয়া হয়। প্রতিটা সরকারি কাজে, গভর্নমেন্ট কাজে, ইউটিলিটি কাজে একটা পেনাল্টির অপশন, যেটাকে এলডি বলে, লিকুইডেটেড ড্যামেজ। তো সেটা অর্থই হলো যে আমি যেন আমার কাজে খুব সিরিয়াস থাকি এবং যে টাইমটা দেওয়া হয়েছে, the stipulated time they mention, সেই পুরো কাজটা যেন এই স্টিপুলেটেড টাইমের মধ্যে শেষ হয়। If it deviates, then 0.1% of the total amount of money, এরকম আকারে 0.2%, 10% per day, এরকম করে একটা এলডি অপশন রাখা হয়, লিকুইডিটি ড্যামেজ। তো সেখানে এই প্রজেক্টগুলো ডিউ টু প্যান্ডামিক সিচুয়েশন, এই প্রজেক্টগুলো আসলে করা যায় নাই বা স্লো হয়েছে। স্লোলি আমরা করার চেষ্টা করেছি, কারণ there was a huge panic সেই সময় ছিল মানুষের মধ্যে। People are very reluctant to go outside and to work over there, এবং সেখানে হয়তো from the management side, from the company side, সেভাবে পুশ করারও কোনো অপশন ছিল না যে at all events you must complete the work, you must complete the job, সেরকম কোনো অপশন বা বলার মতো অবস্থাও ছিল না সেখানে। তো এটা মানবিক কারণেই হয়তো ছিল না। তো সেক্ষেত্রে হয়েছে কি যে এইসব প্রজেক্টগুলো ডিলে হয়েছে। আমরা অনেকগুলো প্রজেক্টে এলডি খেয়েছি, এলডি হয়েছে। আর একটা যেটা হলো, যেসব প্রজেক্টগুলো করতে যে শুধু সেলফ ফাইন্যান্সে করা যায় না, এটার জন্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে, সেখান থেকে আমাদের কিছু ফান্ড কালেক্ট করতে হয়। তো সেই ফান্ডগুলো আপনারা জানবেন যে সেটারও একটা টাইম থাকে, শর্ট টার্ম লোন বা লং টার্ম লোন। সেসব লোনগুলোতে একটা টাইম লিমিট থাকে এবং তার একটা ইন্টারেস্ট রেট থাকে। তো এই টাইম লিমিটটা বা ইন্টারেস্ট রেটটা যদি আমরা ক্রস করে যাই, দেখা যাবে যে এই যে ইন্টারেস্ট রেটটা, ইট বুস্ট আপ ভেরি হাই। এটা খুব ওভারশুট করে এবং এটা একটা ব্যাপক একটা অবস্থায় দাঁড়িয়ে যায়, যে দেখা যায় যে প্রিন্সিপাল অ্যামাউন্ট যা হয়েছে, আমার ইন্টারেস্ট রেটটা অলমোস্ট তার কাছাকাছি চলে গেছে, which is very painful for a company to pay. এবং পাশাপাশি কি হচ্ছে যে এই যে আপনি পারছেন না, আপনি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে যে ফিনান্সটা, আপনি যে লোনটা আপনি নিলেন, সেটা যদি সময় মতো আপনি রিপে করতে না পারেন, রিইম্বার্স করতে না পারেন, তাতে কি হচ্ছে, কোম্পানির যে গ্রোথ, it is getting negative. At the same time, no more financial institution is showing any sort of interest to pay you money further. তো দুটো জিনিস তাহলে হলো কি যে আপনি নেক্সটে যে ফার্দার আপনি যে প্রোগ্রেস করবেন, সে জায়গাটা কিন্তু আপনার সংকুচিত হয়ে যাচ্ছে, আপনি পারছেন না, আপনার পথটা সংকুচিত হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় খুব কি বলবো যে ভেরি অ্যাকিউট পেইনফুল। আপনি হয়তো ওই সময় কোনো 10টা বা 20টা বা 50টা প্রজেক্টের জন্য আপনি র মেটেরিয়াল ইম্পোর্ট করেছেন। সেই র মেটেরিয়ালটা কি হয়েছে, শিপমেন্ট হয়েছে সেই দেশ থেকে বিফোর করোনা, বিফোর COVID-19, এবং দেখা গেল once COVID starts, it reaches to the port. I mean, এটা সি পোর্টও হতে পারে, এটা এয়ারপোর্টও হতে পারে, দুভাবেই মালামাল আসে। It depends. Airport is very costly issue to bring material through air. Is very costly issue, costly affair. সেখানে যে ফ্রেট চার্জ is very huge. তো সেটা কখনো করতে হয়, we bound to bring the material through air because some emergency projects are there. তো সেখানে ওই পাওয়ার রিজিউম করা, পাওয়ার থ্রো করাটা
অফ দ্য ইম্পর্টেন্ট ইস্যু চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, যার কারণে অনেক সময় এয়ার ফ্রেট করে অনেক প্রোডাক্ট আনতে হয়। তো দেখা গেল ওই সময় এয়ার ফ্রেট করে আমরা কিছু মেটেরিয়াল নিয়ে আসলাম, অ্যাট দ্য সেম টাইম সি পোর্টের কিছু মেটেরিয়াল থাকলো। তো এগুলোর যে ধরনটা হলো যে ইফ ইউ নট ক্লিয়ার দ্য মেটেরিয়াল due time once it's reached in the port, you need to pay per day. It is called damage. প্রতিদিনের জন্য আপনাকে এই মেটেরিয়ালটা ক্লিয়ার না করার জন্য হ্যাঁ ইউ নিড টু কাউন্ট ড্যামেজ চার্জ। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমার যে মেটেরিয়াল কস্ট সে লাইক সে $60,000, $70,000 বা মোর দেন দ্যাট, পোর্ট চার্জ এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে অলমোস্ট এর কাছাকাছি। সো এটা মানে আনবেয়ারেবল একটা অবস্থা আর কি, যে লসের উপরে লস। একদিক দিয়ে আমি ইম্পর্টেন্ট মেটেরিয়ালটা রিলিজ করতে পারছি না ডিউ টু ল্যাক অফ ফাইন্যান্স, and at the same time this কোভিড, এবং পাশাপাশি আমাকে এটার পোর্ট চার্জ যেটা আমি বলছি সেটা গুনতে হচ্ছে। তো এই দুটো লস একসাথে এফেক্ট করে। পাশাপাশি এই প্রজেক্টগুলোতে লেন্দি হওয়ার কারণে সেখানে অনেক লোক কাজ করে, তাদের সমস্ত স্যালারি, তাদের থাকবার জায়গা, তাদের খাওয়া দাওয়া, ফুডিং, সিকিউরিটি, এই যে এলাকাগুলো পাহারা দেওয়া, এই মেটেরিয়ালটা যাতে চুরি না হয়ে যায় সেখানে সিকিউরিটি ব্যবস্থা করা। তো যত এটা লিঙ্গার করবে এই লসটা তত বাড়বে। তো এগুলো আসলে আমরা we gone all these processes, gone through all these processes during this pandemic situation, during this COVID. আরেকটা যেটা হলো যে আমি হয়তো একটা অর্ডার, এই সময় আমি হয়তো একটা অর্ডার নিয়েছি, অনেক বড় অর্ডার। তো অর্ডার নেওয়ার পরে যে কাজটা প্রথমে করতে হয়, একটা বিওকিউ করতে হয়, বিল অফ কোয়ান্টিটি, বিল অফ ম্যাটেরিয়াল, কি কি লাগবে এটা প্রোডাক্ট করতে গিয়ে। এবং সেই বিল অফ কোয়ান্টিটি বা বিওকিউ করবার পরে প্রথম কাজ যেটা হচ্ছে যে আমাকে I need to procure this material, raw material, normally from abroad, কারণ এই সাবস্টেশন ইকুইপমেন্টের অনেক মেটেরিয়ালই আমাদের দেশে হয় না। যেমন আমি একটা কথা বলতে পারি যে ট্রান্সফরমারে যে CRGO, কোল্ড রোল্ড গ্রেইন ওরিয়েন্টেড স্টিল, যেটাকে বলে আমরা সিলিকন স্টিল বলি, সেটা বাইরে থেকে আমাদের ইম্পোর্ট করতে হয়। এবং আর একটা মেজর র মেটেরিয়াল যেটাকে কপার বলি, কারণ এই স্টিল এবং কপার ছাড়া এই ট্রান্সফরমার কিন্তু তৈরি করা যায় না। মেজর র মেটেরিয়াল যদি আমি বলি সেটা হচ্ছে সিলিকন স্টিল এবং কপার, এগুলোকে আমাকে আনতে হয়। তো ওয়ান্স আই গ্র্যাব এ অর্ডার and the COVID starts, afterwards the whole things are shut down and I can't blocked. I'm not able to procure the new material from abroad. Completely এটা আমি পাচ্ছি না। তাতে কি হচ্ছে যে প্রজেক্টটা আমি হাতে নিয়েছিলাম, ওয়ান্স কোভিড স্টার্টস আমার র মেটেরিয়াল যে প্রকিউরমেন্টের যে চ্যানেলটা ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছিল। এবং বিকজ ইটস এ প্যান্ডামিক, সো ওয়ার্ল্ড ওয়াইড দ্যার ইজ এফেক্ট, এবং যেসব দেশগুলো থেকে আমরা এই মেটেরিয়ালগুলো নিয়ে আসি সেসব দেশও ব্লক ছিল। তারপরে হলো কি যে আমাকে আই নিড টু ওয়েট ফর নেক্সট 6 months, আমাকে সিম্পলি বসে থাকতে হলো। তাহলে হলো কি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যে প্রজেক্টটা হাতে নিয়েছিলাম সেটা কিন্তু স্ট্রেট ওয়ে 6 মাস ডিলে হয়ে গেল। ইফ দে ইম্পোজ পেনাল্টি, এলডি বা সামথিং এলস, তাহলে হচ্ছে কি সেটা আমাদেরকে কিন্তু বেয়ার করতে হলো। অ্যাট দ্য সেম টাইম যে এই যে 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 হিউজ রোলিং অফ দ্য ফান্ড সেটাও কিন্তু ব্লক হয়ে গেল। আমি কিন্তু এই মেটেরিয়ালটা সময় মতো ডেলিভারি করতে পারলে আমি কিন্তু রিটার্ন পেতাম, এবং সেই রিটার্নটা কিন্তু রিসাইকেল করলে আমি কিন্তু আবার
সবকিছুকে সচল রাখতে পারতাম, কিন্তু সেই চ্যানেলটা কিন্তু বন্ধ হয়ে গেল। তো these are the effects, especially main effects. What can I say? নতুন করে কোনো মালামাল আমরা প্রক্রিয়া করতে পারলাম না। এট দ্য সেম টাইম আমাদেরকে কিন্তু এই টোটাল যে সিচুয়েশনের যে লোকবল, এই সবগুলোকে কিন্তু আমাদের আবার চালিয়ে নিতে হলো। তাদের যে বেতন ভাতা, আদার্স সবকিছুই কিন্তু এটা কন্টিনিউ করতে হলো। সুতরাং এটা শুধু একমাত্রিক বললে ভুল হবে, এটা বহুমাত্রিক একটা লস। আর যেটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে এই ইভেন্চুয়ালি দ্য গ্রোথ অফ দ্য কোম্পানি উড বি নেগেটিভ, যেটা আসলে যদি এটা কখন হবে, সবকিছু যদি স্বাভাবিক থাকে, যে কার্যক্রম যদি স্বাভাবিক থাকে, তখনই এটা সামনের দিকে আগানোর একটা সুযোগ থাকে। কিন্তু যদি সবকিছু স্থবির হয়ে যায়, সমস্ত কিছু ব্লকডাউন হয়ে যায়, সমস্ত কিছু লকডাউন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু starting from the financial activities, production, as well as sales, as well as opening the LCs, as well as procuring the material from abroad, সবকিছু কিন্তু ব্লক হয়ে যাচ্ছে এবং eventually company growth কিন্তু negative হয়ে যাচ্ছে। If the growth of the company goes negative, then no financial institution will show any sort of interest to finance further, যেটা একটা কোম্পানির জন্য একটা অশনি সংকেত এবং খুব খারাপ একটা ইন্ডিকেশন, ভেরি ভেরি ব্যাড ইন্ডিকেশন, ভেরি ভেরি ব্যাড ইন্ডিকেশন। সো these are the key points. এর সাথে আরো হয়তো অনেক কিছু ছোটখাটো ইস্যুস ছিল যেটা আমি আসলে কভার করিনি আর কি। Basically, these are the main key points which affects a company in the electrical industry during the period of COVID situation, a pandemic situation. So please, anybody from any end, any question? ওকে, থ্যাংক ইউ ইঞ্জিনিয়ার মোজারুল ইসলাম। আমার মনে হয় যে স্টুডেন্টরা খুব একটা প্র্যাকটিক্যাল ওভারভিউ পেলো, এবং প্র্যাকটিক্যালি মানে হোয়াট মে হ্যাপেন স্পেশালি। It's my pleasure and feel honored once again, I can tell. এটা পেয়েছে, আমি জানি না। আনিশা, ওভার টু ইউ ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। আনিশা? স্যার আনিশার বলতে স্যার আমি করতেছি স্যার। আনিশা আচ্ছা, ঠিক আছে, বলো কোনো কোশ্চেন আছে কিনা। থ্যাংক ইউ স্যার। স্যার যেমন বলতে পারি, আপনি তো আমাদেরকে অনেক ইনফরমেশন দিছেন যে এই কোভিড সিচুয়েশনের মধ্যে আমরা লাইক অনেক প্রবলেম ফেস করতেছে, লাইক পাওয়ার ডিস্ট্রিবিউশনের দিকে, তারপরে স্যার ইন্ডাস্ট্রিয়াল দিকগুলোতে। তো ওখানের মধ্যে যেমন ইস্যুস ক্রিয়েট করে, যে আমরা বলতে পারি লাইক যে নতুন ট্রিপলি স্টুডেন্ট যারা ফ্রেশার গ্র্যাজুয়েট, তারা তাদেরকে কেমন ভাবে প্রিপেয়ার করবে, যারা এখন বের হয়েছে মাত্র মানে গ্রাজুয়েশন কমপ্লিট করে, তারা স্যার এগুলোর উপর কিভাবে করতে পারে স্যার, এটা একটু কাইন্ডলি বললে বেটার হয়। অ্যাকচুয়ালি দেখেন, এটা ইলেকট্রিক ইন্ডাস্ট্রিতে যে ইকুইপমেন্ট গুলো নিয়ে কাজ করা হয় বেসিক্যালি সবই ইলেকট্রিক্যাল বেসড, পাওয়ার বেসড। তো আমার মনে হয় যে পাওয়ার বেসড পাওয়ার সিস্টেম, what can I say, power system, transmission and distribution, and switching, controlling and protection, এই বিষয়গুলো যদি একটু জ্ঞান থাকে খুব ভালো হয় আর কি। বেসিক্যালি এই বিষয়গুলো নিয়েই ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি বেসিক্যালি যে পাওয়ার ডিস্ট্রিবিউশন, পাওয়ার এগুলোই ডিল করে। সো আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে যদি একটু জ্ঞান থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে সামনের দিকে প্রসিড করাটা অনেকটা। আচ্ছা মোজাহার, অন্য সময় ধরো স্টুডেন্টরা তো তোমাদের ধরো যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলোতে ইন্টার্নশিপের একটা সুযোগ থাকে। তো এই ডিউরিং কোভিড-19 মানে এবছর আমরা ভাবছি যে হয়তো ফেস টু ফেস এগুলোতে যাবে না। তো
তো সেটা কি সম্ভব? আসলে এই মুহূর্তে সম্ভব না, এই মুহূর্তে সম্ভব না, কারণ প্র্যাকটিক্যাল ফিল্ডে না গেলে তো এগুলো তো আর অনলাইনে করা যাচ্ছে না। সেটা খুবই সঙ্গত, কারণ 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 সত্যিকার অর্থে এটা আমরা কাজে কাজে ঢুকে বুঝতে পেরেছি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যখন পড়ানো হয় বা কোনো স্টুডেন্ট পড়ে, এইসব জিনিসগুলো খুব কমই থাকে সেখানে। একটা ট্রান্সফর্মার সম্বন্ধে খুব অল্প কিছু ধারণা, সুইচ গিয়ার সম্বন্ধে খুব অল্প কিছু ধারণা, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সম্বন্ধে খুব অল্প ধারণা। তো এই জিনিসগুলো কিরকম দেখতে, কিরকম হয়, কত বড় আকারের হয়, এটা আসলে চোখে না দেখলে রিয়েলি এটা ইমাজিন করা টাফ। তো ডেফিনেটলি এটা প্র্যাকটিক্যালি ভিজিট করে এটা দেখার কোনো বিকল্পই নেই, বাট এই মুহূর্তে সেই সুযোগটা আমার মনে হয়। ফারাজ, তোমার কাছে আর কোনো কোশ্চেন আছে? ইয়েস স্যার। স্যার, যেমন আমাদের এই যে নিউ ফ্রেশার যারা বের হয়, একবারে ফ্রেশ গ্রাজুয়েট, তাদের জন্য স্যার সিজিপিএটা কেমন রোলটা প্লে করে এইসব ইন্ডাস্ট্রিয়াল দিকগুলোতে স্যার, কাইন্ডলি একটু বলতে। মানে ওরা জানতে চাচ্ছে রেজাল্ট কোনো ফ্যাক্টর কি? দ্য বিগিনার্স ডেফিনেটলি রেজাল্ট একটা ব্যাপার। এখন it could be a assessing tool for any freshers, right? Yes. Kintu afterwards, once you enter in the practical field, তখন কিন্তু আর এই সিজিপিএ এর আসলে ওইভাবে বলতে গেলে আসলে ইয়ে থাকে না। যত বেশি এটার মধ্যে প্র্যাকটিক্যাল পারফরমেন্সটা যত বেশি এটার মধ্যে ঢুকা যাবে, আর যদি ইন্ডাস্ট্রি বেসড হয় তাহলে ইউ নিড টু হ্যান্ডেল সো মেনি দিস ওয়ান ওয়ার্কার্স, হ্যাঁ, তাদের বিহেভিয়ার, তাদের চলাফেরা আপনাকে পড়তে হবে, আপনাকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে, সেই অনুযায়ী চলতে হবে, কথা বলতে হবে, তাদেরকে পরিচালিত করতে হবে। প্রথম একটু কষ্টই হবে বা খারাপ লাগবে, বাট এটা আলটিমেটলি ইয়ে হয়েছে। কখনো কি এরকম হয় যে পরে একজন জয়েন করেছে কিন্তু হয়তো প্রমোশন পেয়ে গেল? বুঝলাম না কোনটা। মানে কেউ একজন জুনিয়র পরে জয়েন করেছে, আমার পরে জয়েন করেছে, কিন্তু সে হয়তো প্রমোশন পেয়ে গেল, আমি আগের পজিশনে। হ্যাঁ, হতে পারে, খুবই এটা হতে খুবই ভেরি ন্যাচারাল। হ্যাঁ, ভেরি লাইক এখানে বয়সটা এখানে বয়সটা খুব একটা প্রেফারেন্স দেওয়া হয় না, তার কাজের পারফরমেন্সের উপরই পারফরম্যান্সটা মেইন ফ্যাক্টর ওখানে, মেইন ফ্যাক্টর। হ্যাঁ, স্যার টেকনিক্যাল ইস্যুস গুলা, টেকনিক্যাল কাজগুলো যেমন এসকিউএল, তারপরে স্যার যেসব সফটওয়্যার বেসিস কাজগুলো যেগুলো আছে ওগুলাতে আর কি বেশি ফোকাস করা হবে, রাইট স্যার? ওগুলো তো আছেই, আমি প্রথমেই বললাম যেগুলো শুরুতে এগুলো হয়তো একটা মাপকাঠি হতে পারে, মানদণ্ড হতে পারে, ইট কুড বি এ অ্যাসেসিং টুল, বাট আফটারওয়ার্ডস ওয়ান্স ইউ এন্টার ইন দ্য প্র্যাকটিক্যাল ফিল্ড, তখন কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটাই মুখ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। হাউ ইউ হ্যান্ডেল দ্য টোটাল সিচুয়েশন, কিভাবে আপনি এটা ইয়ে করছেন, হ্যাঁ, কিভাবে একটা কাজকে খুব সূক্ষ্মভাবে, সুন্দরভাবে, খুব দ্রুততর সময়ে উঠে ফেলছেন, এইসব বিষয়গুলো প্রোডাকশনে, এই বিষয়গুলো খুব মুখ্য ব্যাপার হয়ে, চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায়। তো দ্যার আর লট অফ চ্যালেঞ্জেস, এটা রাতারাতি হয়ে যায় না, সেখানেও কিছু চ্যালেঞ্জ আছে। তো সেই সব জিনিসগুলো তখন মুখ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এটা যে যত বেশি কনভার্সেন্ট থাকবে, খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, সিচুয়েশনটাকে ট্যাকল করতে পারবে, প্রেশারটাকে অ্যাবজর্ব করতে পারবে, সে তত বেশি ভালো পারফর্মার হতে পারবে আর কি। অ্যাট দ্য সেম টাইম ইউ ফিল ট্রিমেন্ডাস প্রেশার, কারণ আমি একটু বলতেই পারি যে আমি যতটা ভাবে বললাম, এই সবকিছু কিন্তু ঠিক ছক বাঁধা নিয়মে কিন্তু হয় না বলতে দেখা গেল there is a time limit to deliver this project. তো আপনি যখন, আমি কোভিড এর কথা বাদই দেই, during the period of normal situation, আপনি প্রকিউর করলেন, ম্যাটেরিয়ালটা প্রকিউর করতে গিয়ে দেখা গেল যে সেখানে শিপমেন্টে একটা জটিলতা হলো, কাগজপত্রে জটিলতা হলো,
আলটিমেটলি ইভেনচুয়ালি এই মালটা আস্তে আস্তে 2 মাস পরে আপনার এখানে আসলো, কারণ দেখা গেল আপনার হাতে ছিল টোটাল 3 মাসে কাজটা করবার জন্য, আপনি ইভেনচুয়ালি এট দ্য এন্ড অফ দ্য ডে পেলেন 1 মাস। তাহলে হচ্ছে যে ওভারনাইট কাজ করে 1 মাসের মধ্যে আপনি পুরো প্রজেক্টটাকে তুলতে হচ্ছে। সো ইট ইজ রিয়েলি বিগ চ্যালেঞ্জ for the production guys, especially who is involved with the production. তো যাই হোক, এগুলো আসলে আস্তে আস্তে সবই ধাতস্থ হয়ে যায়, এটা খুব ইয়ে না। আচ্ছা মজার, এই এটা জি তুমি যেটা বললে যে হাইয়েস্ট 300 MVA ট্রান্সফরমার, আমি 250 MVA পর্যন্ত তোমাদের ফ্যাক্টরিতে দেখে এসেছি। হাই তারপরে 300 MVA, হ্যাঁ 300 MVA we took লোয়েস্টটা কত? to লোয়েস্টটা কত করো তুমি? কেভি রেঞ্জের গুলা করো নাকি আর করো এখন এমভিএ সব? না, হ্যাঁ? we got two wings. ওকে, একটাকে হ্যাঁ we got two wings, এটা একটা ভাগি করে দেওয়া আছে। ওকে, হাই ভোল্টেজ উইং এটাকে বলে পাওয়ার ট্রান্সফরমার ডিভিশন, আর একটাকে বলে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ডিভিশন। স্পেশালি দ্য ভোল্টেজ ক্লাস ইজ 11/.415. ওকে, The সেটা transformer, the transformer which being used for distribution purpose, for household purpose, for industry purpose. 33/11 আছে তোমাদের কি? 33/11 হ্যাঁ 33/11 আছে, হ্যাঁ 33/11 আছে। সেটাও তো ডিস্ট্রিবিউশন। এটাকে বলতে পারে ডিস্ট্রিবিউশনে, কারণ কি এটা 11/415 ছিল once upon a time. Now the situation changes. People are very choosy. ধরেন একটা 24 hours running industry, high industry 24 hours run করছে, বা they got tremendous order, they got stipulated they prefer 11 time frame. Now they prefer 33 kV line because 33 kV line because interruption is very less. Yes, the power failure still in 33 kV system, 33 kV line is very less compared to 11 kV. That's why the people got plenty of money. They always prefer to procure 33 kV system, 33/11. Afterwards, আগে যেটা গ্যাস জেনারেটর দিয়ে ফিট করানো হতো, now the gas generator is more or less removed from the scenario, and এটা 33 kV whole power plant বা system substation এই জায়গাটা মোটামুটি তুমি যেটা বললে যে ওয়েল ফিল্ড ট্রান্সফরমার এবং কাস্ট আয়রন বেস, যেটা কাস্ট রেজিন ড্রাই ইনসুলেশন, সো এটাকে অনেকে বলছে যে গ্রিন ট্রান্সফরমার এরকম বলছে। because there is no pollution. সেম রেটিং এর সেম রেটিং এর একটা ট্রান্সফরমারের এই দুটো প্রাইসের কত কি রকম ডিফারেন্স হয় পার্সেন্টেজে? একটু ঠিকই বলেছেন, নিচের দিকের গুলো একটু এই কাস্ট রেজিন সিআরটি কাস্ট রেজিন ট্রান্সফরমার প্রাইস লিটল বিট হাই বলতে अराउंड 20 to 20 below 50%, 20 to 25%, around 30%. আপনার আপ টু 3 MVA পর্যন্ত সেখানে হাই রেটিং এ আবার আপনার পাওয়ার কাছাকাছি সমান ইজ অকুপাইজ লেস স্পেস অ্যাজ ওয়েল। আপনার এটা পছন্দ হওয়ার আরেকটা কারণও এটা যে এটা খুব কম জায়গা নেয় এবং কম্প্যাক্ট, এবং আপনি দেখবেন স্পেশালি যে যেখানে 1 ফিট জায়গা, ইট মিনস সামথিং। 1 ফিট জায়গা বিশাল, মানে গুলশান বাড়িধারা বানানির মতো জায়গায়, ইভেন ফর এক্সাম্পল যমুনা পিকচার পার্ক, 1 ফিট জায়গা সেখানে একটা বিশাল ব্যাপার। তো সেখানে ওই কম্প্যাক্ট সাবস্টেশন ইজ ভেরি পপুলার। ইজ ভেরি পপুলার। আচ্ছা, স্টুডেন্টদের অ্যাকচুয়ালি আমার ধারণা এই সাইজ সম্পর্কে কোনো আইডিয়া নাই। তুমি যদি ধরো 300 MVA, সেটা তো ওয়েল ফিল্ড, তাই তো? ওয়েল ফিল্ড। তো এইটা একটু লেন্থ, উইডথ এবং হাইট, এই 3 ডাইমেনশনাল ইয়েটা একটু জানাতে পারবে যে স্টুডেন্টদের তার একটা আইডিয়া হবে হাউ বিগ ইট ইজ? ঠিক তাই, এটা আমি বলতে পারি, এটা হাইটে গিয়ে আপনার দাঁড়াবে প্রায় সামথিং 12 ফিটের মতো। 12 ফিট হাইট হবে? 12 ফিট হাইট। লম্বাটাও যদি আমি বলি 12 থেকে 14 মধ্যে লেন্থ। উইডথ আমি যদি বলি
It is something around 6 to 7 feet. ওকে, এরকম একটা তার মানে রাফলি হাইটটা একটা হচ্ছে একটা একতলা প্রায় বিল্ডিং এর একতলা সমান, বিল্ডিং এর সমান তার একটু থেকেও উপরে, বেশি, হ্যাঁ একটা ফ্লোরের থেকে বেশি। তার থেকে বেশি বেশি হয়, কারণ আমি শুধু মেইন ট্যাঙ্কের সাইজটা বলেছি। হ্যাঁ, আপনি এরপরে যদি তো ইফ মাউন্টিং ইউ আছে, mounting আছে, if you consider the mountings, then it would be very another very high. 12 to 15 feet. Yes, and porcelain, main porcelain, primary porcelain will be there. There would be a turret. On the turret, there would be a porcelain insulator, 230 kV voltage class. So it's another big issue. So সেটাও কাস্টেজিন ধরেন বেসড গিয়ে যেটা বলছো যে কাস্টেজিন বেসড কম্প্যাক্ট হচ্ছে, এটা কি ডিউ টু দা অয়েল ট্যাঙ্ক অ্যাজ ওয়েল অ্যাজ যেটাকে আমরা বলি রেডিয়েটর? ঠিক তাই হ্যাঁ, সেটার তো একটা জায়গা লাগে, রেডিয়েটর হ্যাঁ দুই সেটা সাইডে ঠিক তাই আরো হ্যাঁ। জায়গা। ওয়েল সার্কুলেশনের জন্য ওয়েল ফিল্ডে যেটা হয় ও সেখানে রেডিয়েটর ফিন থাকে টু সার্কুলেট দ্য অয়েল। হ্যাঁ, এটা সার্কুলেট দ্য অয়েল, রেডিয়েটর ফিন থাকে, কিন্তু এই কাস্টেড ট্রান্সফর্মার ইটসেলফ এটা সেলফ কুলিং, কোনো রেডিয়েটরের প্রয়োজন হয় না, এবং কোনো রেডিয়েটর সেখানে নেই। ইনফ্যাক্ট সিম্পল তিনটা ফেজে 3টা কয়েল দাঁড়িয়ে আছে, দ্যাটস অল, and you can touch the job as well. আপনি হাতেও ধরতে পারেন আর কি। there is no such risk. রিস্ক বলতে কি, যে ভোল্টেজটা যেখান থেকে আসছে 11 কেভি যখন যেখান থেকে ইন করছে তার ধারে পাশে না গেলে, আপনি যদি এলভি সাইডে একটু ইয়ে করেন, you can touch, but risk is there, but 11 কেভি ভোল্টেজ যেখান থেকে আসছে সেখানে আপনি অ্যাটলিস্ট ডিউ টু করোনা ইফেক্ট আপনি কিন্তু 2-3 ফিট এর মধ্যে আপনি যেতে পারবেন না। আচ্ছা, তোমার যদি আপত্তি না থাকে তাহলে এই যে 300 MVA এইটার প্রাইস সম্পর্কে একটু ধারণা দিতে পারবে? It's around কত কোটি টাকা? it's more than 10 crore, 10 কোটি টাকা 10 কোটি টাকার উপরে শুধু একটা শুধু ট্রান্সফরমার। হ্যাঁ। সো সাথে তো আমার আরো ধরো সুইচ গিয়ার, সাবস্টেশন ইকুইপমেন্ট, সুইচ গিয়ার আছে, সবকিছু ওগুলোর আপনি 20 বা 25% তো লাগবে। ডেফিনেটলি। এত হায়ার ট্রান্সফরমার গুলো তো স্যার অয়েল বেসড কুল করা হয় না, তাই না স্যার? না, অয়েল বেসড। এত বড় ট্রান্সফরমার আমি যদি বলি প্রকারান্তরে রেজিন কাস্ট হয় না। হ্যাঁ, রেজিন কাস্ট আর কম ছোট। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন রেঞ্জের মধ্যে 3 MVA 4 MVA এই লেভেলে। তোমরা যেগুলো ইন্ডিয়াতে দিয়েছো যেগুলো, সেগুলো কি সবই রেজিন কাস্ট নাকি ওয়েল ফিল্ডও ছিল? স্পেশাল রেজিন কাস্ট বেশি। রেজিন কাস্ট এগুলো রেট কত, রেটিং কেমন ছিল? এটা ধরেন হাইয়েস্ট রেটিং কেমন? আপ টু 3 MVA পর্যন্ত, 3000 kVA। আচ্ছা, 3000 kVA পর্যন্ত। they have a lot of transformer companies, so why they chose because aesthetic view is really tremendous. Okay. What I say in the beginning of this session, যে এই পুরো জিনিসটা আপনার বিদেশি আদলে, বিদেশি মেশিন, বিদেশি ওয়াইন্ডিং মেশিন, বিদেশি কাস্টিং মেশিন, বিদেশি কাস্টিং প্ল্যান, র মেটেরিয়াল যেগুলো আছে, কোয়ালিটি র মেটেরিয়াল, সবকিছুই বাইরের। এবং জেন্টলম্যান ইজ ওয়ার্কিং উইথ আস ফ্রম ইটালি। ইটালিতে একটা সময় আপনি জানবেন যে এই কাস্ট রেজিন ট্রান্সফরমারের একটা যুগ ছিল। খুব ভালো কাস্ট রেজিন ট্রান্সফরমার তারা তৈরি করতো। স্লোলি এই বিজনেসটা ইটালিতে কালক্রমে কমে যায় বা নষ্ট হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এটা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন দেশে। জি, একটা সময় প্রচুর ট্রান্সফরমার আসতো। ট্রাফো ইউনিয়ন বলে একটা কোম্পানি ছিল, ট্রাফো ইউনিয়ন, ওরাও এই কাস্ট রেজিন ট্রান্সফরমার করতো। এখন যেটা হলো যে এই যে ধরেন যে হিউজ যে ফরেন রিজার্ভ ইন দিস ওয়ে এটা ড্রেন আউট হয়ে যেত কিন্তু। হ্যাঁ, তো আমরা এই যে বাংলাদেশ ব্যাংকে যে হিউজ রিজার্ভ আমাদের অর্থমন্ত্রী গর্বভরে বলেন, হ্যাঁ, তো তার একটা ভাগিদার কিন্তু আমরা। we are securing this foreign reserves as well by producing such a big transformer in the country. যে ফরেন এটা চলে যেত বাইরে ওটা কিনতে, কারণ ইউটিলিটি they always prefer quality product from
অ্যাব্রড। তো সেই জিনিসটা কিন্তু আমরা কিছুটা হলেও কিন্তু বন্ধ করতে পেরেছি এবং দেশের টাকা দেশে রাখার একটা পথ আমরা তৈরি করেছি আর কি। আচ্ছা, Sir, আর আমাদের জি স্টুডেন্ট একজন কোশ্চেন করছিল স্যার হ্যাঁ যে ঠিক এই আছে, ট্রান্সফরমার গুলো আমি ওকে স্যার দেখছি, আমি দেখছি। স্যার এই আচ্ছা, বড় বড় ট্রান্সফরমার গুলো স্যার অন্য কান্ট্রিতে কেমনে শিপমেন্ট করা হয় স্যার? হ্যাঁ এটা এটা শিপে বোধহয় করে হ্যাঁ মেনলি শিপে শিপ। হয়, মেইনলি শিপ। তো আমি একটু জানতে চাচ্ছি কারণ মজার যে এটা দু ধরনের কারণ আছে। কারণ আপনি যদি এই শিপমেন্টটা ওয়াটারে করেন, হ্যাঁ, ওয়াটার ভেসেলে করেন, the shipment cost would be very less. If it is by road compared to water, নদী পথের থেকে পানি পথের থেকে কস্ট বাড়বে, আর এর বাইরে হলে তো আর কোনো কথাই নেই। তো বড় বড় যে ইকুইপমেন্ট গুলো শিপমেন্ট যেটা হয় নর্মালি এটা পানি পথেই হয়ে থাকে আর কি। দেশের মধ্যে জি প্লিজ। তোমাদের ওই যে যেটা বললে যে ধরো কনসালটেন্ট আছে বিভিন্ন, জি জি ধরো এই ধরনের যখন নতুন কোনো প্রজেক্ট নাও, ফর এক্সাম্পল ক্যাস্ট রেজিন যখন তোমরা নিলে তখন তো কনসালটেন্ট নিলে, তো এরকম 300 MVA প্রজেক্ট যখন নতুন নিয়েছো নিশ্চয়ই এরকম ছিল। কিন্তু অবশ্যই এই কনসালটেন্ট বা ডিজাইনার এটা ছাড়াই এমনি কি কোনো R&D আছে তোমাদের? না, হ্যাঁ R&D আছে। হ্যাঁ we got R&D. ধরেন মেজর কাজটা the major part is being done by the foreign consultant, but small things, radiators, the tank sheet thickness, the fin thickness, support thickness, এগুলো সবই আমরা in house আমরা করছি। We got R&D, a big R&D for all divisions, transformer, switchgear, CTPT, breakers, isolators. Every division got R&D. ওকে, সো একজন প্রশ্ন করেছে, ইজ দেয়ার এনি স্কোপ টু ওয়ার্ক ইন ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি ফ্রম দ্য ইটি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট? ইটি মানে হচ্ছে ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন। এটা আসলে তাদের মেজর যেটা, হ্যাঁ কিছুটা কম বোধ হয়। হ্যাঁ একটু কম, সুযোগ নেই সেটা বলা মুশকিল। ওয়ান্স কেউ যদি গ্রাজুয়েট হয় তো তার তো কিছু নলেজ থাকবে। হ্যাঁ, তো একটা হলো যে একটু জেনে যাওয়া, আর একটা হলো যে ওখানে যাওয়ার পরে জানা। তো এই আর কি, আগের থেকে জানা থাকলে বা আগের থেকে এই লাইনে থাকলে তাদের জন্য জিনিসটা ইজি হবে। হ্যাঁ ন্যাচারালি এটা তো আসলে বলা। স্টুডেন্ট যারা তোমরা আছো, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক। ওকে, লাইভ কোশ্চেন। হ্যাঁ, আমরা শেষ করে দিব, শেষের দিকে আসছি। কেউ কোনো যদি কোশ্চেন করতে চাও ডিরেক্টলি, এটাই কিন্তু সুযোগ। এই ধরনের এক্সপেরিয়েন্স পারসন কিন্তু তোমরা সহজে পাচ্ছ না। কোশ্চেন যেমন লাইক ফ্রেশ গ্রাজুয়েট বের হয়, তাদের কি স্যার এসব মাস্টার্স কমপ্লিট করতে চায়, মাস্টার্স কমপ্লিট করার পর স্যার তারা ফিল্ডে, ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে জব অপরচুনিটির জন্য যায়, তখন কি স্যার তার অপরচুনিটি কি স্যার বেশি হায়ার থাকবে, অর জাস্ট ফ্রেশ গ্রাজুয়েট যেমন আপনার বিএসসি কমপ্লিট করে বের হয়েছে তার যেমন ওরকমই থাকবে, বা রিকমেন্ডেশন আছে যে স্যার? এরকম কিছু না, মাস্টার্স ইজ নট রাইট এট দ্য মোমেন্ট, ইজ নট রিকোয়ার্ড, বাট যে কেউ এটা শেখার জন্য করতেই পারে, মাস্টার্স করতেই পারে। বাট আমি যদি আমাকে বলা হয় যে এটার জন্য মাস্টার্স দরকার কিনা, তাহলে আমি বলবো যে না, আসলে এটা। তবে জবে থাকার পর কেউ যদি আরো হায়ার স্টাডি করতে চায়, আরো ভালো শিখতে চায়, জানতে চায়, সেটা হতেই পারে। বাট টু গ্র্যাব এ জব, মাস্টার্স ইজ রিকোয়ার্ড অর নট, আই মাস্ট সে ইজ নট। তোমাদের কোনো ইন হাউস ট্রেনিং বা আউটসাইড ট্রেনিং এর ব্যবস্থা থাকে জয়েন করার পরে? হ্যাঁ থাকে। কারণ একজন ফ্রেশ গ্রাজুয়েট তুমি যেটা বললে ওইরকম কিছু না যে ফ্রেশ গ্রাজুয়েট মানে ওটা দেখে শিখতে হবে না, ওটা ডিপেন্ড করে সে আপনি একটা প্রজেক্ট হয়তো নিলেন, সেই প্রজেক্টের সে সুইচ গিয়ার রিলে একটা পার্ট থাকে, রিলে
তো সেখানে এই রিলের কনফিগার করা, কমিউনিকেশন বেস সেট আপ করা, অনেক কিছু বিষয় আছে। তো সেখানে হয়তো বা 10 to 15 days এর একটা ট্রেনিং এর প্রয়োজন হতে পারে। তো যারা রিলে মেকার, যারা ম্যানুফ্যাকচারার, তারা এটা অফার করে যে ঠিক আছে, তুমি আমার যদি এই রিলেটা তুমি প্রোভাইড করো তোমার এই প্রজেক্টে, তো আমি তোমার দুজন লোককে আমি এটা ট্রেনিং করিয়ে দেওয়ার ব্যবস্থা করব, জার্মানিতে বা অন্য কোথাও, বা ইভেন ইন্ডিয়াতেও হতে পারে। দে গট দেয়ার ব্রাঞ্চ অফিস ইন ইন্ডিয়া, লিয়াজো অফিস ইন ইন্ডিয়া, এভরি মাল্টিন্যাশনালস। তো সেখানেও হতে পারে। তো তাহলে তাদের নিজের খরচে এটা তাদের ফুডিং লজিং হতে পারে, তারা নিজেরা করতে পারে। সেক্ষেত্রে এয়ার টিকিটটা হয়তো কোম্পানি প্রোভাইড করলো, বাকিটা তারা হয়তো ট্রেনিং করলো। এরকম কেস টু কেস এটা হয় আর কি। তবে ঢুকলেই যে ট্রেনিং করিয়ে তারপরে জবে দেবে এমন না, এরকম কোনো বিষয় এখানে নেই। এটা কেস টু কেস, it depends the nature of the job actually. ওকে, তো আমরা জানি যে বাংলাদেশে এনার্জি প্যাক ইজ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচারার, স্পেশালি বাংলাদেশি কোম্পানি, এবং কোনো বিদেশি কোম্পানি তো এখানে বোধহয় ওইভাবে কি করে কোনো প্রোডাকশন? না। Siemens is operating in Bangladesh, but in a very limited scale. এবং they got only Liazo office in Bangladesh. পুরো জিনিসটাই তারা বাইরে থেকে নিয়ে আসে এখানে। They don't have any factory here. না, production plant তারা নিয়ে আসে কিছু মালামাল এখানে অ্যাসেম্বল করে। তো এমনিতে এই যে বাইরের যে কোম্পানিগুলো আছে লাইক সিমেন্স বা হুবার বা এবিবি, সো এগুলোর সাথে মানে তোমাদের কম্পিটিশনটা কেমন? মানে ইজ দেয়ার এনি হিডেন কম্পিটিশন অর হিডেন না কম্পিটিশন? প্রকাশ্যে প্রকাশ্যে কম্পিটিশন। আমি বলি একটা প্রকাশ্যে বলি, কারণ কি যে ধরেন ফর এক্সাম্পল আই এম এ সাপ্লায়ার, ওকে, সো হোয়াই শুড আই চুজ ফর এক্সাম্পল? না, সাপ্লায়ারের দুটো বিষয় কাজ করে এখানে, আপনাকে বলি। কন্ট্রাক্টর দুটো বিষয় কাজ করে, আমি বলি আপনাকে যে ইফ ইউ অনলি সাপ্লায়ার, সেখানে হয় কি যে to provide after sales support is very important issue. Exactly, ওটা আমি বলতে চাচ্ছিলাম যে তারা very important issue, very important issue. আপনি জানবেন কয়েক বছর আগে আপনার একটা আন্ডারগ্রাউন্ড কেবলে ফল্ট হয়েছিল, প্রায় 27 দিনের মতো লেগেছিল ইউকে থেকে সে এক্সপার্ট এসে ওটা কাজ রিজিউম করা। এখন মনে করেন যে কোনো একটা ফিডার প্রধানমন্ত্রী দপ্তরের সামনে দিয়ে চলে গেছে, ইলেকট্রিক্যাল ফিডার লাইন, এটা কোনো ট্রান্সফরমারের থেকে পাওয়ার নিয়ে এটা গেছে। যদি ওই ট্রান্সফরমারটায় প্রবলেম হয় এবং সেটা যদি আবার পাওয়ার রিজিউম করতে 2 সপ্তাহ যায়, আপনি একটু ভেবে দেখেন যে কারো চাকরি থাকবে কিনা সেই ইয়েতে। হ্যাঁ, না সেটাই। অনেক বছর আগে এটা আপনার সংসদ ভবনের লিফটে ফর ফিউ মোমেন্টস পাওয়া চলে গিয়েছিল, যে সময় ম্যাডাম খালেদা জিয়া ছিলেন, তখন মুহূর্তের মধ্যে ওই দপ্তরে যারা ছিল মুহূর্তের মধ্যে চাকরিটা চলে যায়। সো সাচ এ সেনসিটিভ ইস্যু, very sensitive. After sales support is one of the important issue. আমি কয়েক বছর আগের ঘটনা বলি, the 50 MVA transformer being installed in the Ghodashar power plant supplied by one Indian company. পরে দেখা গেল যে 50 MVA, you just think 50 MVA, কবছর 6 মাস চলার পরে সে ট্রান্সফরমারটা ফেল করে যায়, প্রবলেম হয়, ফেল করে যায়। পরবর্তীতে ওদেরকে অনেকবার নক করে বাংলাদেশের মাটিতে ওদেরকে আনা যায় না। হ্যাঁ, তো পরবর্তীতে বেশ কিছুদিন পরে যখন আবার এটার জন্য টেন্ডার কল করে, ওই কোম্পানি আবার বিড করে সেখানে। তো আমরা দেখলাম যে আসলে যে বিডিং ডকুমেন্ট গুলো এরকম ধরে ডাস্টবিনের মধ্যে দিয়ে ফেলে দেওয়া হলো সরাসরি, উইদাউট কনসিডারিং এনিথিং। তো এই জিনিসগুলো
খুব প্রবলেম। আপনার যখনই কোনো প্রবলেম হয় ইলেকট্রিক্যাল ইস্যুটাই হলো যে একটা জায়গায় পাওয়ার না থাকার অর্থ হলো যে হাজার হাজার মানুষ, নট অনলি মানুষ, অনেক পেশেন্ট অপারেশন থিয়েটারে, অপারেশনের রোগী, হি নিডস পাওয়ার। অনেক পেশেন্ট বিছানায় শোয়া আছে, হি নিডস পাওয়ার। আপনি এটাকে ওইভাবে যদি চিন্তা করেন তাহলে কোনো একটা মুহূর্তের জন্য পাওয়ার যাওয়ার কোনো সুযোগ নাই আসলে। তো সেখানে যত দ্রুত আপনি এই পাওয়ারের ইয়েটা রিজিউম করবেন তত সবার জন্য মঙ্গল, এবং সেই কোম্পানির জন্য তো বটেই। সেই জন্য আফটার সেল সাপোর্ট এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সেই জন্য normally they prefer, they trust the local company. If anything goes wrong, if anything happen, the momentary we can hire the after sale support from that company. So এটা একটা বিষয়। আমরা শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে যে প্রোডাক্টটা বিদেশ থেকে নিয়ে আসলাম, প্রোডাক্টটা বিদেশ থেকে কিনলাম, কিন্তু once it is anything goes wrong supported after sales, with that particular product, তখন কিন্তু এই স্থাপনা বা এই প্ল্যান্ট এই চালানটা very very difficult. It will be thank shut you very down. much, Mujahid. Thank you very much. Especially, I actually hats off to you and your team, especially who are working very hard during this pandemic, COVID-19, because you are doing jobs in the utility sector, and the power sector is, I think, the most important sector anywhere in the world. কারণ এটা না থাকলে হসপিটাল থেকে শুরু করে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের এয়ারপোর্ট, আমাদের সো এভরিথিং উইল বি গন আউট। তো সেইটা সত্যি তোমরা খুবই ভালো কাজ করছো। আমি কয়েকদিন আগে ডেস্কোর একটা পাবলিক হিয়ারিং এ জয়েন করেছিলাম, সেখানেও তাদেরকে আমি থ্যাঙ্কস দিয়েছি। সো আমার মাধ্যমে তোমাদের ইন্ডাস্ট্রির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং we have with us Dr. Kafiul Islam. I'm not sure he's here or not, but sir, I can hear you. Okay, thank you very much. Dr. Kafiul Islam is actually the branch counselor of IEEE IUB student branch, and who actually organized this webinar. So I'd like to request Dr. Kafiul Islam to say something and for the vote of thanks. Thank you, sir. Assalamu alaikum. I'm Kafiul Islam, branch counselor of IEEE student branch. So first of all, my heartfelt gratitude and thanks goes to our honorable speaker, guest, Engineer Muhammad Mujahid Islam sir, for his kind presence and for sharing his experience and knowledge and tips and tricks with our students, with us during this time. And especially that, you know, this is a kind of time for him to take some rest, because he just has come back from his workplace and to join this webinar. I really appreciate this, Engineer Mujahid Islam sir, for your kind presence and for your talk. And I would also like to thank our branch mentor and faculty advisor of IAS student branch, Professor Rajat sir, for making this arrangement of inviting such an experienced personnel and to talk about this electrical industry that's been working for more than 20 years in the leading electrical industry like Energy Pack. So it was our absolute pleasure to host him in this webinar. I would also like to thank our student volunteer of IEEE student branch, IAS student branch chapter, and all the other volunteers to join the event and to work for this webinar to make it successful. I would also like to thank all the participants who have joined here and patiently have waited almost 2 hours actually in this webinar to listen from this very experienced personnel.
So thank you all. Thank you very much. So before that, Razak sir, Faraz can share the screen. You can hand over the token of appreciation to our guest speaker. Okay, sir. Okay, thank you, Dr. Kapi. Students, don't move. We have to take a group photo. We would like to hand over a token of appreciation to the speaker. When this will be the face-to-face, I can hand over this to you, but at the moment we can share the screen. Okay, Faraz. Yes, sir. Okay, thank you. This is for you, Engineer Mujarul Islam from. Thank you, Professor Muhammad Abdul Razak, sir. And thank you, everybody. Next time we'll see in any occasion next time. Okay. Okay, thank you. So Thank until you then. very much. Oh. Yeah, thank you very much. Okay. Then we have to take a group photo. So students, you can just turn on in a video. So we want to take a group photo. Yeah. So those who are comfortable with, so please turn on your video. Okay, Faraz, you can take a photo. Okay, sir. Okay. Yes, sir. Done. Okay. So thank you very much, Engineer Mojar. So you are so tired. So you have to take rest. It's not like that. Yeah, you have to take rest. We are really grateful, and this is very appreciative for you. Okay. See you sometimes in some other. ভালো থাকবেন। জি, দেখা হবে ইনশাআল্লাহ। Okay, inshallah. Okay, জি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।